নমস্কার, দেখছেন আমাদের রায় বাংলা লাইভ চ্যানেল এবং আপনাদেরকে স্বাগত জানাই জীবনরেখা সুপার স্পেশালিটি হাসপাতাল ডিয়ার ডক্টরে সহযোগী নিবেদক শ্রী ঢাকা জুয়েলার্স। বন্ধুরা, আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু করোনা সংক্রমণের পরবর্তী বিভিন্ন ধরনের সমস্যা। আপনাদের সাথে আজকে রয়েছে আমি সৌম্য। করোনার গ্রাফ কিন্তু এখন নিম্নমুখী, তবুও আমাদের জেলা এবং পার্শ্ববর্তী জেলাগুলোতে যদি দেখা যায় তবে মোটামুটি বেশ ভালো সংখ্যক মানুষই কিন্তু করোনা ভাইরাসে আক্রান্ত ইতিমধ্যেই হয়ে গেছে। অনেক জীবনহানি ঘটেছে, অনেক ক্রিটিক্যাল কেসও অ্যারাইজ করেছে, আবার কোনো রকম সিমটমস ছাড়াই অনেকে কিন্তু সুস্থ হয়ে উঠেছেন। কিন্তু এখন ব্যাপার হলো করোনা ভাইরাস আমাদের শরীরে প্রবেশ করার পর কোনো রকম সমস্যা ভবিষ্যতের জন্য তৈরি করে রাখছে কিনা, অর্থাৎ আমাদের শরীরের বিভিন্ন অর্গানগুলো কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা সে ব্যাপারে আমরা কিভাবে আমরা ওয়াকিবহাল হব সে সম্পর্কে আমাদের তো সুপরামর্শ চাই। আর সেই অ্যাডভাইসই কিন্তু আমাদেরকে আজকে যিনি দেবেন, আমাদের সেই গেস্ট ডক্টরের সাথে আমরা পরিচয় করে নিই। আমাদের সাথে রয়েছেন রায়গঞ্জ মেডিকেল কলেজের সিনিয়র মেডিকেল অফিসার এবং বিশিষ্ট চেস্ট ফিজিশিয়ান ডক্টর দেবব্রত রায়। নমস্কার স্যার, অনেক অনেক ধন্যবাদ। তবে শুরু করার আগে একটা কথা, আমাদের তরফ থেকে মানে আমাদের আরসিটিভি তরফ থেকে তো অবশ্যই, শুধুমাত্র আরসিটিভি তরফ নয়, শুধুমাত্র রায়গঞ্জ নয়, সমস্ত উত্তর দিনাজপুর জেলাবাসীর তরফ থেকে ডাক্তারবাবুকে কিন্তু একটা বিশেষভাবে থ্যাংক ইউ জানানো আমাদের একান্তই দরকার। কারণ আমরা আজকে রায়গঞ্জ মেডিকেল কলেজ পেয়েছি, বিভিন্ন বিষয় বিশেষজ্ঞ ডাক্তার পাচ্ছি, আমরা আজকে পালমোনোলজিস্ট পাচ্ছি, অর্থাৎ চেস্ট স্পেশালিস্ট যাকে আমরা বলি, কিন্তু একটা দীর্ঘ সময় লাংসের বিভিন্ন সমস্যা নিয়ে রোগীরা যারা সমস্যায় থাকতেন তাদের একমাত্র ত্রাতা ভরসা কিন্তু আমাদের প্রিয় স্যার। সুতরাং আমাদের সকলের তরফ থেকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ। আজও কিন্তু আমরা ভরসা বিশ্বাস নিয়ে স্যারের কাছে ছুটে যাই যখনই আমাদের কোনো রকম লাংস জনিত ইনফেকশন রোগে আক্রান্ত হই। সুতরাং আজকে তো আমাদের এই করোনা পরবর্তী সমস্যা নিয়ে আলোচনা, তাই সেই কারণে আমাদেরকে আজকে অবশ্যই স্যার সুপরামর্শ দিয়ে নিশ্চয়ই উপকার করবেন সেই আশাটা আছে স্যারের কাছ থেকে। হ্যাঁ, করোনা নিয়ে তো আমরা প্রায় 1 বছর কাটালাম। যখন করোনা একেবারে আমাদের সবার হাত চেপে ধরেছিল তখন সমস্যাটা ছিল শুধু করোনা নিয়ে, শুধু করোনার সময়ের সমস্যা নিয়ে। কিন্তু দিন যত এগোচ্ছে করোনার গ্রাফ নিম্নমুখী, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু যত মানুষ ভারতবর্ষে আক্রান্ত হয়েছেন, আমাদের জেলাতেও আক্রান্তের সংখ্যা প্রায় 7,000। করোনা পরবর্তী বিভিন্ন সমস্যা অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে এবং একটা ইন্টারন্যাশনাল স্ট্যাটিস্টিক্স যেটা বলছে যে করোনা চলে যাবার পর অন্তত 36 থেকে 37% মানুষের কোনো না কোনো সমস্যা হচ্ছে, এবং সেগুলো কারো ক্ষেত্রে 3 মাস, কারো ক্ষেত্রে 6 মাস, বা কারো ক্ষেত্রে একটা মানে এমন পর্যায়ে চলে যাচ্ছে যেগুলো একদম ক্রিটিক্যাল আকার ধারণ করছে। সুতরাং মানুষের সচেতনতাটা খুব জরুরি এবং সে বিষয়ে সেই ব্যাপারে এই উদ্যোগ নিঃসন্দেহে একটা মানে প্রয়োজনীয় উদ্যোগ। আশা করি মানুষ উপকৃত হবে। একদমই স্যার, আমাদের যে সময়টা কঠিন লকডাউন ছিল সেই সময়টা কোভিড ওয়ারিয়ার হিসেবে, মানে বিশেষ করে ফ্রন্টলাইন ওয়ারিয়ার যারা রয়েছেন তাদের মধ্যে তো আপনারা অবশ্যই, কারণ যে সার্ভিসটা দিয়েছেন, কারণ এমন একটা রোগ, কারণ ভাইরাসটা আক্রমণ করছে রেসপিরেটরি সিস্টেমে, প্রাথমিকভাবে রেসপিরেটরি সিস্টেমে আক্রমণ করছে, এবং সেই ক্ষেত্রে আপনারা ছাড়া তো আমাদের কাছে কোনো উপায় ছিল না সেই মুহূর্তে, এবং আপনারা কিন্তু সেই জিনিসটাকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখেছেন। সেই কারণেই কিন্তু আজকে আমরা বিশেষ করে ভারতবর্ষে, এছাড়া বিভিন্ন প্রিকশনসগুলো তো নেওয়া হয়েছে, আপনারা বারবার করে আমাদেরকে গাইড করেছেন, গাইডলাইন দিয়েছেন, স্বাস্থ্য দপ্তর থেকেও পেয়েছি আমরা। তবে যে জিনিসটা একটা প্রশ্ন আমাদের সকলের তরফ থেকে, আমাদের যারা দর্শক মণ্ডলী রয়েছেন তাদের প্রত্যেকেরই একটা প্রশ্ন, সেটা হচ্ছে যদি আমি একটু বলি যে সাইকোলজিক্যালি ব্যাপারটা, মানে করোনা নিয়ে এই যে একটা দীর্ঘ সময় লকডাউন গেল এবং যে একটা ভীতি, ঠিক আছে, আমার হালকা জ্বর হলেও মনে হচ্ছে যে করোনা হয়ে গেছে, সর্দি কাশি হলেও মনে হচ্ছে করোনা হয়ে গেছে, এবং সেখান থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মানে প্রচুর মানুষের মধ্যে একটা সাইকোলজিক্যালি ডিসঅর্ডার তৈরি হয়ে গেছে। একদম, সে ব্যাপারে আপনি কি বলবেন?
করোনার সাইকোলজিক্যাল এফেক্ট মূলত এই মুহূর্তে বসে মানে 1 বছর করোনা পরিবেশে কাটিয়ে আমাদের যেটা মনে হয়েছে, একটা সময় করোনার পরিস্থিতিজনিত সাইকোলজিক্যাল সমস্যা, মানসিক সমস্যা, সেটা প্রথম দিকে টের পাওয়া যায়নি। কিন্তু সময়টা যত এগিয়ে গেল, লকডাউন যত কড়াকড়ি হতে থাকলো, মানুষের স্বাভাবিক জীবনযাপন যত সংকুচিত হতে থাকলো, একদম তাই। মানুষের মধ্যে বিশেষত যারা বয়স্ক মানুষ এবং বিশেষত যারা অল্প বয়সী ছেলে মেয়ে বা শিশু বাচ্চা, তাদের মধ্যে একটা বিরাট সাইকোলজিক্যাল প্রভাব পড়তে থাকলো। করোনার এই যে যেটা বলছেন যে একটু কিছু হলেই আমার মনে হচ্ছে করোনা, এটা যেমন ঠিক, আবার তেমনি একদম পুরো করোনার সমস্ত উপসর্গ সিমটম নিয়ে অনেক মানুষ ঘুরে বেরিয়েছেন, অনেক মানুষ একদমই তাই। করেছেন, তারা কিছুতেই টেস্ট করাতেন না। কিছুতে টেস্ট করাতেন না কেন? কারণ সেই সময় একটা অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছিল সারা ভারতবর্ষের, আমাদের জেলাতেও হয়েছিল, আমাদের রাজ্যেও হয়েছিল, যে করোনা সংক্রমণ হয়েছে শুনতে পেলেই তাকে এমনভাবে ট্রিট করা হতো সামাজিকভাবে এবং প্রশাসনিকভাবেও কখনো কখনো যেন একটা বড় অপরাধী একটা অপরাধ করে বসেছেন এরকম। সেই কারণেই কিন্তু করোনার জনিত যে মানসিক রূপ, তার উৎপত্তি কিন্তু সেখান থেকে। তাছাড়া দেখুন, একটা মানুষের স্বাভাবিক যা জীবনযাত্রা থাকে, এক ছেলে মেয়েদের পড়াশোনার যে ব্যাপারগুলো থাকে, সেগুলো তো সব বন্ধ হয়ে গেল। একদমই তাই। বন্ধু বান্ধবদের সঙ্গে কথাবার্তা, মেলামেশা, গল্প করা, সেগুলো বন্ধ হয়ে গেল। এবং ইয়াং জেনারেশনের যেটা সবচেয়ে থাকে যে সন্ধ্যার সময় হই হই করে এখানে সেখানে ফাস্টফুড খেতে যাওয়া ইত্যাদি ইত্যাদি, সেইগুলো বন্ধ হয়ে গেল। ন্যাচারালি মানুষের মনে যে তীব্র একটা হতাশাবোধ জাগতে শুরু করলো এবং প্রত্যেকটা সময় আমাদের মনে হতে থাকলো যে আমরা এই বুঝি আক্রান্ত হলাম, এই বুঝি আক্রান্ত হলেই আমি সমাজচ্যুত হলাম, এই বুঝি আমাকে ধরে নিয়ে চলে যাবে। এইসব কারণেই সেগুলো তৈরি হয়েছে। এবং সেই সঙ্গে আরেকটা শ্রেণীর কথা যদি আমরা ভাবি, যারা শ্রমিক শ্রেণী বা যারা দিন আনে দিন খায় বা ক্ষুদ্র ব্যবসায়ী, তাদের কিভাবে সংসার চলবে, কিভাবে দুটো খাবার জুটবে, এসব চিন্তা থেকেও মানসিক সমস্যা তৈরি হয়েছে। এবং সেটা কিন্তু এখনো চলছে, সেটা এখনো চলছে। আমরা প্রচুর মানুষ পাচ্ছি যাদের করোনা নির্মূল হয়েছে, করোনা থেকে সেরে উঠেছেন, কিন্তু তাদের মানসিক ট্রমা, বিশেষত যারা আইসিইউতে ছিলেন বা কোথাও ভর্তি ছিলেন, তাদের পাশের বেডে হয়তো একজন পেশেন্ট মারা গেছে, সেই যে সাইকোলজিক্যাল ট্রমা, এগুলো কিন্তু মানুষের মনে একটা মৃত্যু ভয়, ওই ধরনের মানুষদের মনে একটা মৃত্যু ভয়, যারা চোখের সামনে একজন মানুষকে মারা যেতে দেখেছেন, একই অসুখে মারা যেতে দেখেছেন, সেই যে কি মৃত্যু ভয় যারা ভুগেছেন তারা জানেন, তারা কিন্তু এখনো সেই ট্রমাটা কাটিয়ে উঠতে পারেননি। সেই কারণে সরকারি তরফে এবং বেসরকারি তরফে তো বটেই, অনেক জায়গাতে, বিদেশেও, আমাদের দেশেও শুরু হয়েছে, আমাদের রাজ্যেও শুরু হয়েছে, যেটা যে পোস্ট কোভিড কাউন্সেলিং। যারা এই ধরনের রোগে ভুগছেন তাদের একটা কাউন্সেলিং, কারণ এক্ষেত্রে কিন্তু ওষুধের খুব যে বেশি রোল আছে তা নয়, পুরোটাই কাউন্সেলিং, কাউন্সেলিং অ্যান্ড কাউন্সেলিং, সেই পর্যায়ে চলে গেছে এখন ব্যাপারটা। তবে ফলও বলছে ভালোই, এখন অনেকেই রিকভার করছেন আস্তে আস্তে। স্যার, যেটা বিষয় মানে মাঝখানে যে রবটা উঠেছিল আর কি, মানে সেকেন্ড ওয়েভ নিয়ে ব্যাপারটা আসলো যখন, হ্যাঁ, মানে ইউরোপে আবার দেখা যাচ্ছে নতুন একটা স্ট্রেন, ঠিক আছে, তারপরে তো সেই লন্ডন থেকে সব ফ্লাইট বন্ধ হয়ে গেল, হ্যাঁ, ভারতে ফ্লাইটগুলো সব বন্ধ হয়ে গেল, তারপরেও নতুন স্ট্রেন ভারতে অলরেডি পাওয়া গেছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে ধরুন কেউ একজন করোনা অলরেডি আক্রান্ত হয়েও গেছে, তারপরে সে নেগেটিভও হয়ে গেছে, এবার যদি নতুন স্ট্রেন আসে, সেক্ষেত্রে সে কি আবারও আক্রান্ত হতে পারে, অথবা একই স্ট্রেন দ্বারা সে কি আবারও আক্রান্ত হতে পারে? হ্যাঁ, হতে পারে। এটা হতেই পারে, যে কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়াতেই এটাই নিয়ম, যে একজন মানুষের একাধিকবার আক্রমণ হতে পারে যদি না তার একটা লং টার্ম ইমিউনিটি জন্মায়। আচ্ছা, যেমন আমরা অনেক সময় বলে থাকি যে এখন তো ভ্যাকসিন এসে গেছে, ভ্যাকসিনের ব্যাপারটা আলাদা, কিন্তু একটা জিনিস আমরা অনেক সময় বলে থাকি যে একবার হয়ে গেলে, যেমন আমরা অনেকে বলি যে মেজেলস, হাম বা পক্স একবার হয়ে গেলে সারা জীবনে হবে না। কিন্তু এখন পরিবেশের সঙ্গে থাকতে থাকতে না, এই যেসব ভাইরাস বা ব্যাকটেরিয়া যারাই আছে, তারা নিজেদের জেনেটিক স্ট্রাকচারটাকে চেঞ্জ করে দেয় বেঁচে থাকার জন্য, যেটাকে আমরা বলি মিউটেশন, মিউটেটেড জিন তৈরি হয়। সেগুলো যখন আপনার মধ্যে কোনো করোনা, যারা ভালো সুস্থ হয়েছেন তাদের মধ্যে যে সেই স্ট্রেন ঢোকে, তাহলেও কিন্তু নতুনভাবে তার আক্রমণের সম্ভাবনা আছে। কিংবা যদি যে স্ট্রেন দিয়ে তিনি আগে আক্রান্ত হয়েছিলেন, এই স্ট্রেনের যেটা হয় যে ন্যাচারাল ইমিউনিটি, যেটা হার্ড ইমিউনিটি আমরা বলি, সেটা কিন্তু খুব একটা দীর্ঘস্থায়ী হয় না ভাইরাসের ক্ষেত্রে। ন্যাচারালি সেই সময়সীমা পার হলে সেটা 1.5 থেকে 2-3 মাসের বেশি হয় না ইউজুয়ালি। তো এখানে একটা কথা বলে রাখি, করোনা ভাইরাস এবং তার সমস্ত ব্যাপারটা খুব হালে,
এই নিয়ে একদম ফাইনাল কোনো কথাই বলার সময় এখন আসেনি। স্টিল যা এক্সপেরিয়েন্স যা বলে ভাইরোলজিস্ট একদম। তো সেক্ষেত্রেও তার কিন্তু 3-4 মাস বাদে কিন্তু আবার রিঅ্যাক্টিভেশন হতে পারে, রিইনফেকশন হতে পারে। রিঅ্যাক্টিভেশন মানে কোনো কারণে ঘাপটি মেরে শরীরে বসেছিল, কোনো একটা অনুকূল পরিবেশে সেটা আবার নতুন করে ফ্লেয়ার করেছে, রিঅ্যাক্টিভেশন, কিংবা রিইনফেকশন আবার নতুন করেই ঢুকেছে, সেক্ষেত্রে কিন্তু তার হতেই পারে। কারণ আমরা দেখেছি যে ফ্লু, যেটা কমন ফ্লু হয়ে গেছে এখন, মানে বছর বছর প্রত্যেকবার ঠান্ডার সময় কিন্তু হয় সেই ফ্লুটা, কিন্তু ফ্লুর ছড়ানোর মাত্রাটা অনেক কম, 1 to 1 হয়তো ছড়ায়। কিন্তু করোনা ভাইরাসের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি যে একজন মানুষের থেকে একাধিক মানুষের মধ্যে ট্রান্সমিট করছে এবং ঝড়ের গতিতে। হ্যাঁ, কিন্তু এবার যেটা একজন অবশ্যই পজিটিভ হলো এবং তারপরে সে নেগেটিভ হয়ে গেল, পরবর্তীতে যদি আপনি এক্ষুনি বললেন যেটা যে একটা টাইম পিরিয়ড থাকে, তার মধ্যে অ্যান্টিবডি গ্রো হয়, তারপরে সেটা একটা লিমিটেশনস থাকে, তো আবার সে ইনফেক্টেড হতে পারে, আছে উদাহরণ আছে। এবার সেই ক্ষেত্রে সে কি ততটা ইনফেকশাস থাকবে যে প্রথমবার যখন ছিল সেরকম ভাবে? সেটাই থাকবে এবং সেটা অনেক সময় হয় যেটা যে দ্বিতীয়বার যখন ফিরে আসে পেছনে একটা না একটা কারণ থাকে। হয় তার কোমরবিডিটি আছে, বা হয় তার যে অর্গানগুলো অ্যাফেকশন হয় সেই অর্গানগুলো খানিকটা আগের ইয়েতেই ইনফেকশনেই ক্ষতিগ্রস্ত হয়েছে। ন্যাচারালি সে কিন্তু স্বাভাবিক, তার অর্গানসগুলো কিন্তু স্বাভাবিক পূর্ণ সুস্থ পর্যায়ে নেই। ন্যাচারালি দ্বিতীয়বার ইনফেকশন হওয়ার পরে তার কিন্তু সমস্যা বাড়বে, এবং বাড়লে এবার তার ছড়ানোর ক্ষমতাও কিন্তু বাড়ে। কমার কোনো ব্যাপার নেই, যেমন অ্যাজ ইউজুয়াল করে। কিন্তু যেটা হয় সেটা হচ্ছে গিয়ে মানুষ একবার যে কোনো ভোগান্তি হলেই অনেকটা সাবধান হন, এবং ন্যাচারালি ওই অর্থে যদি তিনি সমস্ত নিয়ম কানুন মেনে চলেন, সমস্ত স্বাস্থ্যবিধি মেনে চলেন, তাহলে তার থেকে ছড়ানোর, ওই স্বাস্থ্যবিধি মানার কারণেই ছড়ানোর সম্ভাবনাটা খানিকটা কমে। একটা বিষয় যেটা আমাদের অনেক দর্শক বন্ধুদের প্রশ্ন, সেটা হচ্ছে ধরুন কোনো কোমরবিডিটি নেই, ঠিক আছে, একজন ভালো স্পোর্টস পারসন, ঠিক আছে, মানে সে হয়তো খেলাধুলো করে বা ভালো মোটামুটি শরীর চর্চা করছে আর কি, হ্যাঁ, তার শরীরে কোনো শারীরিক সমস্যা নেই, ঠিক আছে, এবার তার ক্ষেত্রে দেখা গেল যে অনেকটা সিরিয়াস হয়ে গেল। একজন নর্মাল মানুষের ক্ষেত্রে, অনেকের ক্ষেত্রে অ্যাসিম্পটোমিক অনেকেই দেখা যাচ্ছে যে সেরকমভাবে প্রভাব ফেলছে। আমরা বেশি ভয় পাচ্ছি যে যদি হয় তাহলে বেসিক্যালি যারা শারীরিকভাবে দুর্বল, ইমিউন সিস্টেম যাদের খারাপ রয়েছে, ঠিক আছে, ঠিকঠাক নেই, তাদের অ্যাফেক্টেড হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি, এবং তাদের সিরিয়াস হয়ে যাওয়ার ব্যাপারটা অনেক বেশি। কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে যারা খুব স্বাভাবিক মানুষ, ইমিউন সিস্টেম ভালো, হ্যাঁ, সুস্থ সবল, হ্যাঁ, এবং কম বয়সী, তাদের ক্ষেত্রে এখানে একটা ফ্যাক্টর আছে, আমি বলি, আপনারা জানবেন নিশ্চয়ই, ভারতবর্ষে সব মিলিয়ে এই মুহূর্তে শেষ খবর পাওয়া অনুযায়ী প্রায় 5,000-এর বেশি চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছে, মারাও গেছে না। হ্যাঁ, অনেকেই মারা গেছে। এটা নিয়ে বেশ কয়েকটা গবেষণা হয়েছে, এবং তাতে যেটা দেখা যাচ্ছে যে আপনি যেটা বলবেন যে কোমরবিডিটি না থাকলেও একজন সুস্থ স্বাভাবিক মানুষ হঠাৎ করে আক্রান্ত হচ্ছেন এবং খারাপ হয়ে যাচ্ছেন। আরেকটা ফ্যাক্টর আছে ভাইরাল লোড। একটা মানুষের শরীরে কত পরিমাণ ভাইরাস আছে তার উপরে কিন্তু তার মানে খারাপ হওয়া, ভালো হওয়া, কত তাড়াতাড়ি ভালো হবে, কি ওষুধ লাগবে, এইসব ব্যাপারগুলো বোঝা যায়। কিন্তু মুশকিল হচ্ছে যে আমাদের ভারতবর্ষের যে ইনফ্রাস্ট্রাকচার এখনো সেইভাবে ভাইরাল লোড এস্টিমেশনের খুব বেশি জায়গা এখনো তৈরি হয়নি। এবং যে স্টাডিগুলোর কথা বলছিলাম তাতে কিন্তু একটা কথা উঠে এসেছে যে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা এত যে আক্রান্ত হচ্ছে, তারা তো স্বাস্থ্যবিধি মেনে চলে, ধরে নিতে হবে, যদিও এক্সেপশন নিশ্চয়ই আছে, স্বাস্থ্যবিধি মেনে চলে ধরে নিতে হবে, তাহলেও তাদের ক্ষেত্রে এত আক্রমণই বা হচ্ছে কেন, এবং তারা এত মারাই বা যাচ্ছেন কেন? সেখানে একটা কথা বারবার উঠেছে যে তাদের বারবার রিপিটেড এক্সপোজার হচ্ছে, রিপিটেড এক্সপোজারের ফলে তার ভাইরাল লোডটা হচ্ছে বেশি। একদমই এইটা একটা। আর হচ্ছে স্ট্রেন, তাদের এই সময়ে এত বেশি কাজ করতে হয়েছে যে স্ট্রেন এবং ভাইরাল লোড, এই দুটো ফ্যাক্টরে দাঁড়িয়েছে তাদের এই বেশি আক্রমণের ক্ষেত্রে। সেই মোদ্দা কথা যেটা যে তাহলে যে ভাইরাল লোড যার যত বেশি থাকবে তার আক্রমণের সম্ভাবনা এবং সিরিয়াস হয়ে যাওয়ার সম্ভাবনা তত বেশি থাকে। একদমই। তাহলে প্রিয় দর্শক, আপনাদের যদি এই সংক্রান্ত কোনো প্রশ্ন থেকে থাকে, অর্থাৎ আপনাদের বাড়িতে বা আপনি নিজেই কোনোভাবে করোনা আক্রান্ত হয়েছেন এবং তারপরে আপনাদের কোনো সমস্যা তৈরি হচ্ছে এখন, ঠিক আছে, বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন, আপনারা কিন্তু আমাদেরকে ফোন করতেই পারেন, কারণ এটা লাইভ ফোন ইন প্রোগ্রাম। আমাদের ফোন নাম্বার 03523254 এই নাম্বারে কল করুন এবং আপনার প্রশ্ন আমাদের প্রিয় স্যারের কাছে রাখুন, অবশ্যই স্যার সেগুলো সমাধান করার চেষ্টা করবেন। আর আমাদের যে
রাই বাংলার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখানেও মেসেজের মাধ্যমে আপনাদের প্রশ্ন কিন্তু রাখতে পারেন। এবার স্যার একটু আসি আমরা এই কোমরবিডিটির ব্যাপারটায় আসি আর কি, ঠিক আছে, যে সমস্যাগুলো এবার যাদের ক্ষেত্রে অ্যারাইজ করছে একবার করোনা আক্রান্ত হওয়ার পরে। আপনি প্রথমেই বললেন যে কারোর ক্ষেত্রে 1 মাস, কারোর ক্ষেত্রে 14 দিনে সে সুস্থ হয়ে যাচ্ছে, কিছু কিছু মানুষ আছে যে না হচ্ছে না সবাই, হ্যাঁ, কারোর ক্ষেত্রে 2 মাস 3 মাস, অনেক মানে একটা লং টাইম থাকছে এবং শরীর ভীষণভাবে উইক করে দিচ্ছে এবং শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলো কিন্তু কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনেকে আবার বুঝতেও পারছেন না। তো সেক্ষেত্রে একটু জিজ্ঞাসা করবো আপনাকে যে ধরুন কেউ একজন করোনা আক্রান্ত হয়েছে, মানে আমি জেনারেল হিসাবে জিজ্ঞাসা করছি, সে নর্মালি সুস্থও হয়ে গেছে, তার এখন আর কোনো শারীরিক সমস্যা নেই, তো তারপরে কি তাকে কোনো কিছু একটা মেনটেন করে চলতে হবে, বা তাকে কি মনিটরিং থাকতে হবে যে আমাকে এগুলো এগুলো মাঝে মধ্যে টেস্ট করে দেখে নিতে হবে কোনো সমস্যা তৈরি হচ্ছে কিনা? হ্যাঁ, যেটা হয় দেখবেন যে কিছু ক্ষেত্রে এখন দেখা যাচ্ছে যে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আসবার 6 থেকে 8 সপ্তাহের মাথায় অনেকের ক্ষেত্রে একটা হার্টের সমস্যা দাঁড়াচ্ছে। ওকে, হার্টের সমস্যা দাঁড়াচ্ছে, সেটা বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে যাদের বয়স 50-এর বেশি, অথবা যাদের কোনো কোমরবিডিটি আছে। এবং ভারতবর্ষের ক্ষেত্রে কোমরবিডিটির সবচেয়ে বড় কারণ হচ্ছে ডায়াবেটিস, সুগার, আনকন্ট্রোল ডায়াবেটিস। এবং ডায়াবেটিসের ক্ষেত্রে একটা কথা বলে রাখি যে করোনা সংক্রমণের সময় দেখা গেছে দুটো জিনিস। একটা হচ্ছে যাদের কোনো কালই ডায়াবেটিস ছিল না, করোনা সংক্রমণের পরে তার ডায়াবেটিস হয়ে গেল, অথবা যাদের ডায়াবেটিস কন্ট্রোলে ছিল তারা করোনা সংক্রমিত হওয়ার পরে সুগারের মাত্রা ভীষণভাবে বেড়ে গেল। এটা ইন্ডিকেট করে, এটা নির্দেশ করে যে যে অংশটা আমাদের শরীরের প্যানক্রিয়াসের একটা বিশেষ অংশ যেটা আমাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে কাজে লাগে, সেইখানে কোনো না কোনো একটা গন্ডগোল এই করোনা ভাইরাস ঘটাচ্ছে। সুতরাং যাদের কোমরবিডিটি আছে, কোমরবিডিটির মধ্যে 1 নাম্বার ডায়াবেটিস, 2 নাম্বার কিডনির অসুখ, 3 নাম্বার হার্টের অসুখ, 4 নাম্বার যদি HIV পজিটিভ হন, অথবা অ্যাজমা জাতীয় বা অন্য কোনো রোগের জন্য দীর্ঘকাল স্টেরয়েড খাচ্ছেন, পরবর্তীতে জানা গেছে যে তার রিউম্যাটিক কোনো সমস্যা ভুগছেন, বাতজনিত কোনো সমস্যা ভুগছেন, এইসব জিনিসগুলো করোনা সংক্রমণের পরেও কিন্তু তাকে রেগুলার মেনটেনেন্স মানে মনিটরিংয়ে রাখতে হবে এবং চিকিৎসকের পরামর্শ মতো যখন যা ব্যবস্থা সেগুলো নিতে হবে। এবং আরেকটি কথা বলি যে করোনা সংক্রমণের পর যখন এখন দেখা যাচ্ছে প্রাইমারিলি তো করোনা সংক্রমণ হয় ফুসফুসে, এবং তারপরে ফুসফুসে একটা ভীষণ রকমের ফাইব্রোসিস হচ্ছে, এবং এটা আমাদের প্রায় পাগল করে দিচ্ছে ফাইব্রোসিস। কারণ এখনো পর্যন্ত যা খবর মানে যা স্টাডি ইত্যাদি হয়েছে, যতটুকু অংশ ফাইব্রোসিসে নষ্ট হয়ে যাচ্ছে সেইটা রিকভার করছে না। এখন 10 বছর পরে রিকভার করবে কিনা সেটা তো সময় বলতে পারবে, কিন্তু এই মুহূর্তে কিন্তু এটা একটা বড় সমস্যা। এবং ফাইব্রোসিসের ক্ষেত্রে যেটা সমস্যা হচ্ছে পরবর্তীতে একটা শ্বাসকষ্ট, কাশি, বুকে ব্যথা, এইসব সমস্যা থাকছেই। তারও কিছু কিছু নতুন নতুন ওষুধপত্র আসছে মার্কেটে। এবং এই যে প্রথমেই বলেছিলাম যে করোনা এত নবীন যে তার সম্পর্কে কোনো কথাই একদম ফাইনাল বলে দেওয়ার সময় এখনো আসেনি। তবে হচ্ছে সব সমস্যারই সমাধানের বিভিন্ন পদ্ধতি এবং ওষুধপত্র আস্তে 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 আসছে। একদম স্যার, আমরা পরবর্তী আলোচনায় ফিরে আসছি, কিন্তু এখন সময় হয়ে গেছে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নেওয়ার। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন রাই বাংলা লাইভ। আমরা ফিরে আসছি একটু পরে। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন জীবনরেখা সুপার স্পেশালিটি হাসপাতাল, ডিয়ার ডক্টর, সহযোগী নিবেদক শ্রী ঢাকা জুয়েলার্স। আপনাদের সাথে রয়েছি সৌম্য, এবং আমাদের সাথে আজকে যে গেস্ট ডক্টর রয়েছেন আপনাদের সবার পরিচিত এবং আমাদের ভীষণ প্রিয় ডাক্তারবাবু ডক্টর দেবব্রত রায়। আমরা সকলেই তাকে এক ডাকে বুকের ডাক্তার হিসেবে জানি, আমরা রায়গঞ্জ তথা উত্তর দিনাজপুরবাসী। একদমই। আমাদের আজকে আলোচনার বিষয়বস্তু কিন্তু করোনা পরবর্তী বিভিন্ন ধরনের সমস্যা। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাদেরকে অবশ্যই ফোন করুন, আমরা আপনাদের ফোনের অপেক্ষায় রয়েছি। আপনারা যদি কোনো সমস্যার সম্মুখীন হচ্ছেন করোনা পরবর্তী বিভিন্ন প্রবলেম নিয়ে, তাহলে আমাদেরকে অবশ্যই জানান। আমরা কিন্তু অবশ্যই আপনাদের সেই সমস্ত প্রশ্নের সমাধান করার চেষ্টা করব। স্যার, এবার একটু আমরা আসি, আপনি ফাইব্রোসিসের ব্যাপারটা একটু বললেন, তো সেটা তো আমাদের দর্শকদের কাছে বোঝাটা সম্ভব হবে না, কারণ এটা একটা ডাক্তারি পরিভাষা। একদম সিম্পল কথা, একটা জায়গায় আমাদের যদি চামড়াতে একটা ফুসকুড়ি ওঠে বা একটু ঘা হয় বা কেটে যায়, যখন সেরে যায় ওখানে একটা দাগ থেকে যায়। সেম জিনিস ঘটে, যেহেতু ফুসফুস আক্রমণ হচ্ছে, ফুসফুসের মধ্যে আস্তে আস্তে সুতোর মতো জিনিস তৈরি হয়ে যায়, যেসব জায়গায় আক্রমণ হয়েছে করে গিয়ে জায়গাটা নষ্ট হয়ে যায়। এটা কতটা গুরুত্বপূর্ণ, মানে এটা রিকভার করা একটা না, সেটা পুরোটা নির্ভর করছে তার মানে কতটা সংক্রমণ হয়েছে, কিভাবে চিকিৎসিত হয়েছে,
কতদিন পরে চিকিৎসা শুরু করেছেন, বয়স কত এবং কোমরবিডিটিস অবশ্যই। ওকে। এই সব কারণে যেটা হয়ে যায় সেই অংশগুলো কাজ করে না। হুম। ন্যাচারালি একটা দুটো ফুসফুস আছে আমাদের শরীরে, বাম দিক বুকে একটা, ডান বুকে একটা। যদি বেশি ফাইব্রোসিস হয়ে যায় তখন তো তার ক্ষমতা, ফুসফুসের ক্ষমতা কমে যাবে। ফুসফুসের ক্ষমতা কমে যাওয়া মানেই হচ্ছে শরীরে অক্সিজেনের মাত্রা কমে যাওয়া। এবং আপনারা লক্ষ্য করবেন যে এই যে আমাদের যে একটা তখন একটা শুরু হয়েছিল যে পালস অক্সিমিটার দিয়ে সবসময় অক্সিজেন দেখা, এটাও কিন্তু করোনা পরবর্তী সময়েও যারা খুব বেশি সমস্যায় পড়েছিলেন তাদেরকে মেনটেন করতে হবে, দেখতে হবে যে কখনো হচ্ছে কিনা, শ্বাসকষ্ট হচ্ছে কিনা। বা এই ব্যাপারে একটু আপনাকে জিজ্ঞাসা করবো, তবে তার আগে আমাদের এক দর্শক বন্ধু ফোন করছেন, ফোনটা নিয়ে নিই। হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি রাজবাড়িঘাট থেকে বলছি, রেবেকা সুলতানা। রেবেকা বলুন, আপনার প্রশ্ন কি রয়েছে? আমার প্রশ্ন হচ্ছে কি, স্যারের কাছে যে হচ্ছে আমার মানে যখন ঠান্ডা শুরু হয়েছিল প্রথম, তখন আমার সর্দি আর কাশ লেগেছিল। আচ্ছা আচ্ছা। সর্দি লেগেছিল, কাশ হয়েছিল। মানে তখন অসুস্থ হয়ে গিয়েছিলাম, চেস্টের প্রবলেম ছিল। আর এখন গোটা মাসটা সব ঠিকই গেল, শীতটা সমস্ত। এখন আবার এই যে শীত শেষ হচ্ছে, তো এখন আবার হচ্ছে সর্দি লেগে গেল, আবার কাশ হচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে রেবেকা, আপনি শুনতে থাকুন, স্যার আপনার প্রশ্নের উত্তর অবশ্যই দেবেন। এটা যতদূর সম্ভব ওয়েদার চেঞ্জ। এটা আপনার করোনা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ করোনা এরকম বারে বারে আসে আবার চলে যায়, বারে বারে আসে চলে যায়, এরকম ভাবে হয় না। আর আপনি যেটা বলছেন সেটা সাধারণ সর্দি কাশি, সাধারণ ইনফ্লুয়েঞ্জা বলেই মনে হচ্ছে। আপনার বাড়ির পাশেই তো হসপিটাল আছে, দুর্গাপুর হসপিটাল, ওখানে দেখিয়ে নিন, সাধারণ কিছু ওষুধেই কিন্তু আপনি ঠিক হয়ে যাবেন বলে মনে হয়। তাতেও না হলে আপনাকে বুকের ছবি করে দেখতে হবে। এখানে একটা কথা বলে রাখি, যেটা বলা খুব ভাইটাল, এবং সরকারি স্তরে যে কথাবার্তাটা হচ্ছে, কম ইমিউনিটির জন্য যেমন করোনা হয়, তেমনি করোনা কিন্তু আবার ইমিউনিটি কমিয়ে দেয় মানুষের। মানে যে মানুষটি করোনায় সংক্রমিত হলেন, ভালো হলেন হয়তো, কিন্তু তার ইমিউনিটি কিন্তু আর স্বাভাবিক ইমিউনিটি থাকলো না, ইমিউনিটিটা কিন্তু কমে যায়। এবং সেই কারণে এখন সরকারি নিয়ম হয়েছে যে আমাদের দেশে কিন্তু টিবি রোগের প্রকোপ ভীষণ বেশি, ভীষণ বেশি। আমাদের উত্তর দিনাজপুরে প্রতি বছরে প্রায় 4,500 থেকে 5,000 মানুষ টিবিতে আক্রান্ত হন। এবং সেই জন্য সরকারি নিয়ম হয়েছে, এবং সেক্ষেত্রেও টিবির আক্রমণের ক্ষেত্রেও সংক্রমণ মানে ইমিউনিটি কমে যাওয়াটা একটা কারণ, প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়াটা কারণ। সেই জন্য এখন সরকারি নিয়ম হয়েছে প্রত্যেকটি টিবি পেশেন্টের করোনা টেস্ট করাতে হবে, এবং প্রত্যেকটি করোনা থেকে যারা রিকভার করেছেন তাদের টিবির টেস্ট করতে হবে, টিবির টেস্ট করতে হবে। মানে গুরুত্বটা সেখানেই। একদমই তাই রেবেকা, আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। ভয় পাওয়ার বিশেষ কিছুই নেই। আপনার সর্দি কাশিটা যদি লেগেই থাকে তাহলে স্যার বললেন যে আপনি আপনাদের যে স্বাস্থ্যকেন্দ্র রয়েছে সেখান থেকে দেখিয়ে নিতেই পারেন। আর খুব বেশি যদি আপনার টেনশন হয় তাহলে একটা এক্সরে করে দেখে নেওয়া ভালো, সব থেকে কাউকে দেখিয়ে নেওয়া ভালো যে কিছু আছে কিনা। একদমই তাই। কিন্তু এবার স্যার যেটা একটু জিজ্ঞাস্য আপনার কাছে, যে ফাইব্রোসিস নিয়ে আলোচনা হলো, এবার ব্যাপারটা হচ্ছে যেটা অনেক পেশেন্টদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে চেস্টে জল হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে আপনি কি সাজেস্ট করবেন? মানে সেক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে মেডিসিনস দিয়েও, অ্যান্টিবায়োটিক্সেও কিন্তু সেটা ঠিক হচ্ছে না। সেই ক্ষেত্রে সেই সমস্ত পেশেন্টদের জন্য কি সাজেশন আপনার? বুকে জল হওয়া শুধুমাত্র যে করোনার জন্য হচ্ছে সেটা নয়। বুকে জল হওয়ার আমাদের দেশে বা আমাদের অঞ্চলের প্রধান যেটা কারণ হয় সেটা হচ্ছে টিবি। ওকে। দ্বিতীয় যেটা কারণ হয় সেটা হার্ট ফেলিওর। একটু আগেই আমরা বলছিলাম যে করোনার সঙ্গে টিবির একটা গভীর রিলেশন আছে। দ্বিতীয় কথা হচ্ছে যে করোনা কিন্তু মানুষের হার্টের সংক্রমণ, হার্টেও আঘাত করে, যে কারণে একটা সময় মানুষের কার্ডিওমায়োপ্যাথি, আমাদের ভাষায় আমরা বলি কার্ডিওমায়োপ্যাথি অথবা মায়োকার্ডিয়াল ইনফার্কশন। কার্ডিওমায়োপ্যাথি মানে হচ্ছে গোটা হার্টের যে মাসলস গুলো আছে সেগুলোই খানিকটা অকেজ হয়ে যাওয়া। আর মায়োকার্ডিয়াল ইনফার্কশন আমরা তাকে বলি যে হার্টের যে ব্লাড সাপ্লাই আছে সেটা বন্ধ হয়ে গিয়ে হার্টের খানিকটা অংশ নষ্ট হয়ে যাওয়া, যেটা কাজ করে না। তাহলে তার পাম্পিং পাওয়ারটা কমে যাচ্ছে। হার্ট তো পাম্পের কাজ করে, সারা শরীরে রক্ত ছড়িয়ে দেয়। এবারে সেইটা যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে তার পাম্পিং পাওয়ারটা কমে যাচ্ছে। এই পাম্পিং পাওয়ারটা কমে যাওয়ার কারণে কিন্তু তার বুকে জল জমতে পারে, বুকে জল জমতে পারে, সারা শরীর ফুলে যেতে পারে, পেটে জল জমতে পারে, লিভার বড় হয়ে যেতে পারে, এইসব ঘটনাগুলো ঘটে। সেই জন্যই যেটা প্রথমেই বলছিলাম, এবং মুখ্যত বোধহয় আজকের অনুষ্ঠানের তাৎপর্যও সেখানে, যারা কোভিড থেকে রিকভার করেছেন তাদের কিন্তু বেশ কিছুদিন পরে, বিশেষত যারা ভর্তি ছিলেন বা অক্সিজেন নিতে হয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছুদিন পর্যন্ত কোনো না কোনো চিকিৎসকের তত্ত্বাবধানে থেকে মাঝে মাঝে কোনো সমস্যা হলেই প্রয়োজনীয় পরীক্ষাগুলো, যে পরীক্ষাগুলোর মধ্যে বুকের পরীক্ষা আছে,
এক্স-রে আছে, সিটি স্ক্যান আছে, আল্ট্রাসাউন্ড রয়েছে, হার্টের পরীক্ষা, ইসিজি, এগুলো কিন্তু করিয়ে নেওয়া প্রয়োজন হতে পারে। সবার ক্ষেত্রে প্রয়োজন হবে না, কিন্তু 3 থেকে 4% মানুষের কিন্তু এটা প্রয়োজন হবে, যদি তারা বিশেষত বয়স্ক বা কোমরবিড পেশেন্ট হন, সঙ্গে যদি অন্য কোনো রোগ থাকে। হ্যাঁ, এক্ষুনি আপনি একটু আগে বললেন যে ব্যাপারটা, যে এই অক্সিমিটার দিয়ে চেক করে দেখে নেওয়ার ব্যাপারটা মাঝে মধ্যে একবার করোনা আক্রান্ত হওয়ার পরেও, সেই সংক্রান্ত ব্যাপারে একটা প্রশ্ন আপনাকে ছোট্ট করবেন, আমাদের হাতে আর বিশেষ সময় নেই, এই প্রশ্নটা দিয়ে আমরা শেষ করছি। করোনা রোগ থেকে সেরে ওঠার পরেও কিন্তু দেখা যাচ্ছে অক্সিজেন স্যাচুরেশনটা কিন্তু ঠিক হচ্ছে না, মানে কম বা বর্ডার লাইনে থাকছে, 94-95 এরকম লাইনে থাকছে, ঠিক আছে, কিন্তু নর্মাল হচ্ছে না, ঠিক আছে। সেক্ষেত্রে আপনি কি এটা বলবেন? দুটো ব্যাপার আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয়, এই পালস অক্সিমিটার বা অক্সিজেন মাপার এই চিন্তা ভাবনাটা কিন্তু আমাদের করোনা আমাদের মধ্যে নিয়ে এসেছে, করোনা আমাদের মধ্যে নিয়ে এসেছে। সুতরাং একজন মানুষের করোনার আগে তার কি স্ট্যাটাস ছিল সেটা জানি না আমরা। দ্বিতীয় কথা হচ্ছে যে এই করোনা কালে যত অক্সিমিটার ব্যবহার হয়েছে তাদের কোনোটা, অনেকগুলোই কিন্তু কোয়ালিটির অক্সিমিটার নয়, এটা বলতে আমার দ্বিধা নেই, কারণ এগুলো অভিজ্ঞতার ব্যাপার। তবে যেটা বলছিলেন যে করোনা পরবর্তী সময়ে যদি তার 95 থাকে তাহলে ওটা নিয়ে ভয়ের কিছু নেই, কিন্তু যদি কমতে থাকে তাহলে ধরে নিতে হবে তার ফুসফুসে বা হার্টে কোনো না কোনো সমস্যা আছে। আচ্ছা, কারণ এই দুটো অঙ্গই সরাসরিভাবে রক্তে অক্সিজেনকে নিয়ন্ত্রণ করে, অক্সিজেনের মাত্রাকে নিয়ন্ত্রণ করে, এবং যদি দেখা যায় যে তার 90 কমে থাকছে বা আস্তে ধীরে 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 কমে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু পরামর্শ মতো কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হবে, যে পরীক্ষাগুলোর কথা আমরা আগেই বলেছি। এই পরীক্ষা নিরীক্ষাগুলো করে দেখতে হবে এক্স্যাক্টলি কিছু কোথায় সমস্যাটা আছে, এবং যে সমস্যাগুলোর জন্য সাধারণত এগুলো হয় তার বেশিরভাগটাই কিন্তু মেডিসিনেই ঠিক হয়, মেডিসিনে ঠিক হয়, কিন্তু তার আগে ধরতে হবে ঠিক এক্স্যাক্টলি কি কারণে হচ্ছে। হার্ট ফেলিওর একটা কারণ হতে পারে, রেনাল ফেলিওর একটা কারণ হতে পারে, টিবি ইনফেকশন একটা কারণ হতে পারে, এগুলো হতেই পারে, এগুলোর কারণেই জল জমে। স্যার আরেকটা প্রশ্ন আমাদের খুব সংক্ষেপে একটু বলুন, সিওপিডি এবং হাইপারটেনশন, এই দুই ধরনের পেশেন্টদেরকে আপনি কি অ্যাডভাইস করবেন? মানে তাদের সঙ্গে সিওপিডি তো ফুসফুসের অসুখ, কিন্তু ফুসফুসের অসুখ হলেও দীর্ঘদিন যারা সিওপিডিতে ভোগেন তাদের কিন্তু হার্টের উপর একটা চাপ পড়ে, আলটিমেটলি কিন্তু তাদের হার্ট ফেলিওরের দিকে যায়, এবং পরস্পর সম্পর্কিত হার্ট এবং ফুসফুস। এবং এই ধরনের রোগী যারা আছেন, যারা হাইপার টেনশন বা হার্টের রোগে ভুগছেন, তাদের নিয়মিত কিছু ওষুধ খেতে হয় যাতে রক্তের ঘনত্বটা কম থাকে, সেইটা যেমন ঠিক। আবার যারা সিওপিডি জাতীয় ভুগছেন তাদের কিন্তু নিয়মিত ইনহেলার জাতীয় বা নেবুলাইজার জাতীয় ওষুধ ব্যবহার করতে হয়। অনেকের মনে একটা ভীতি আছে যে নেবুলাইজার বা ইনহেলার ব্যবহার করবো না, করলে সারা জীবন করতে হবে বাকি। একটা কথা আমি প্রত্যেক সময় প্রত্যেক দর্শককে বা প্রত্যেক রোগীকে বলে রাখি, আপনার শরীর যদি আপনাকে ব্যবহার করতে বাধ্য করে ওষুধ, সেখানে করতে হবে। যদি না করেন ভবিষ্যতে এমন একটা সময় আসবে যখন আপনার কোনো ওষুধ কাজ করবে না, সেটা থেকে বাঁচতে আপনাকে এগুলো ব্যবহার করতে হবে। এবং করোনার ক্ষেত্রেও আমরা দেখেছি যারা শ্বাসকষ্টে ভোগেন তাদের ক্ষেত্রে ওই নেবুলাইজার, অথবা নেবুলাইজার তো সবসময় সম্ভব নয়, ওই ইনহেলার জাতীয় ইনহেলেশন থেরাপি আমরা যেটা বলি, মানে সাধারণ বাংলায় যারা বলে পাম্প, এগুলো ব্যবহার করা কিন্তু ভীষণভাবে জরুরি। এবং সত্যি কথা বলতে কি, এখন যত ধরনের এই রোগের চিকিৎসা পদ্ধতি আছে তার মধ্যে সবচেয়ে এফেক্টিভ এবং সবচেয়ে ভালো, মানে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া যে পদ্ধতি, সেটা কিন্তু এই নেবুলাইজার বা ইনহেলার পদ্ধতি। অনেক অনেক ধন্যবাদ স্যার আমাদেরকে এইটা মূল্যবান সময় দেওয়ার জন্য। আমাদের হাতে আর সময় নেই, তবে যাওয়ার আগে আপনাদের উদ্দেশ্যে একটা কথা, আমাদের রাই বাংলা চ্যানেলের সমস্ত প্রোগ্রামগুলোই কিন্তু আমাদের রাই বাংলার ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন। তার জন্য কিন্তু আপনাদেরকে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং বেল আইকনটা টিপে রাখতে হবে, তাহলে নোটিফিকেশনটা পাবেন। আর এখন আমরা আজকের মতো বিদায় নেব, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন রাই বাংলা, উত্তরের উত্তরীয়। নমস্কার, শুভরাত্রি।